মিরিকের রায় হোমস্টেতে আসা ৭ জন পর্যটক একে একে হাসপাতালে। কেউ কোমায়, কেউ স্মৃতিহীন। সবার একটাই কথা, রাতে ১টা ঘন্টার শব্দ শুনেছিলাম, তারপর সব ভুলে গেছি। তারানাথ এসে যা জানলেন, ২০০ বছর আগে এক মহান লামা এই ঘণ্টায় নিজের আত্মা রেখে গিয়েছিলেন মঠ রক্ষার জন্য। ৫০ বছর বন্দি থেকে সেই আত্মা এখন শুধু ক্রোধ, এবং সেই ক্রোধের গন্ধ পেয়ে পাহাড়ের গুহায় জেগে উঠেছে ২ নাগ, পাথরের দানব, যে মানুষের আত্মা খায়। অক্টোবরের শেষে মিরিকের পাহাড়ে শীত নামে চুপি চুপি। রাতের দিকে তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামে। ভোরে কুয়াশা এত ঘন হয় যে হাত বাড়ালে হাত দেখা যায় না। এই সময়ে পর্যটক কম। যারা আসেন তারা জানেন এই মিরিক অন্যরকম। মেঘের ভেতরে বাস করার অনুভূতি পাওয়া যায় এই কদিন। তারানাথ ট্রেন থেকে নামলেন নিউ জলপাইগুড়িতে। পকেটে হরিপদবাবুর চিঠি। এবার চিঠিটা একটু লম্বা। তারানাথদা, মিরিকের রায় হোমস্টে, মালিক সুমন রায়। গত ২ মাসে সেখানে আসা ৭ জন পর্যটক হাসপাতালে, ৩ জন কোমায়, বাকি ৪ জনের স্মৃতি নেই। কোথায় এসেছিলেন, কেন এসেছিলেন, কিছু মনে নেই। ডাক্তার কিছু বুঝতে পারছেন না। সবার একটাই কথা, রাতে ১টা ঘন্টার শব্দ শুনেছিলেন, তারপর সকালে এই অবস্থা। স্থানীয় মানুষ বলছেন মঠের কথা। পাশেই একটা পুরনো বৌদ্ধ মঠ আছে, কিন্তু মঠের লামারা কিছু বলছেন না। একটু তাড়াতাড়ি যাও। তারানাথ চিঠি ভাঁজ করলেন। ৭ জন, ২ মাসে। সংখ্যাটা বড়। এনজেপি স্টেশনের বাইরে একটা শেয়ার গাড়িতে উঠলেন। মিরিক যাবে। গাড়িতে আড়িতে আরও ৩ জন, ২ জন স্থানীয় মানুষ, ১ জন পর্যটক। পর্যটক ছেলেটা ব্যাগ বুকে জড়িয়ে বসে আছে, উৎসাহী চোখ। হয়তো প্রথমবার পাহাড়ে আসছে। তারানাথ জানালার ধারে বসলেন। গাড়ি ছাড়ল। শিলিগুড়ি পেরিয়ে পাহাড় শুরু হলো। রাস্তা উঠছে, পাক খাচ্ছে। নিচে উপত্যকা, উপরে মেঘ। তারানাথ পাহাড়ের দিকে তাকিয়ে রইলেন। পাহাড়ে একটা বিশেষ গন্ধ আছে। পাইনের গন্ধ, মেঘের গন্ধ, এবং একটা পুরনো পাথরের গন্ধ। এই গন্ধ ময়দানে পাওয়া যায় না। তারানাথ নিঃশ্বাস নিলেন, এবং সেই নিঃশ্বাসে আরেকটা কিছু পেলেন, যেটা পাইনের নয়, মেঘের নয়, ভারী, পুরনো। তারানাথ চোখ বন্ধ করলেন। পাহাড় কিছু একটা বলছে। মিরিক পৌঁছাতে বিকেল হয়ে গেল। ঘড়িতে ৪টে, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে সন্ধে। মেঘ নেমেছে, ঠান্ডা তীব্র। তারানাথ গাড়ি থেকে নামলেন। মিরিক লেকের পাশ দিয়ে হাঁটলেন। লেকের জল ধূসর, মেঘের ছায়া পড়েছে। রায় হোমস্টে লেক থেকে বেশি দূরে নয়। একটা পুরনো বাড়ি, কাঠের, দোতলা। সামনে ছোট বাগান, শীতের ফুল ফুলে আছে। নদী ভেঙে কোনো দুটো বাগান। শীতের ফুল ফুটে আছে, কিন্তু মালি নেই। ফুলগুলো একটু বুনো হয়ে গেছে। তারানাথ গেটে দাঁড়িয়ে দেখলেন বাড়িটার চারপাশে একটা ভাব আছে। সাধারণ মানুষ বলবেন পুরনো বাড়ির ভাব। তারানাথ জানেন এটা সেটা নয়। গেট ঠেলে ঢুকলেন। সুমন রায়, বয়স ৪০-এর কাছাকাছি। মুখে চিন্তার রেখা, চোখে ঘুম নেই বেশ কিছুদিন ধরে, কিন্তু মানুষটা ভদ্র। তারানাথকে দেখে উঠে এলেন। আসুন, বসুন, চা দিচ্ছি। তারানাথ বসলেন। ঘরটা দেখলেন। পুরনো কাঠের মেঝে, দেওয়ালে পাহাড়ের ছবি, একটা কোণে ছোট বৌদ্ধ মূর্তি, বুদ্ধ।
সামনে একটা প্রদীপ জ্বলছে। সুমন রায় চা নিয়ে এলেন। আপনি হরিপদবাবুর পরিচিত? হ্যাঁ। তারানাথ চা নিলেন। আমি হরিপদবাবুকে চিনি না। উনি আমার কথা কিভাবে জানলেন? এগুলো হরিপদবাবু জানেন। তারানাথ বললেন, আমি শুধু কাজ করি। সুমন রায় একটু চুপ করে রইলেন। তারপর বললেন, সব বলবো, কিন্তু বলার আগে একটা কথা। আপনি কি সত্যিই কিছু করতে পারবেন? জানি না। তারানাথ সৎভাবে বললেন, চেষ্টা করতে পারবো। সুমন রায় একটু ভাবলেন, তারপর শুরু করলেন। 2 মাস আগে প্রথম ঘটনা। কলকাতা থেকে আসা একটি দম্পতি, 3 রাত থাকার কথা। প্রথম রাতের পর সকালে স্বামী জেগে উঠলেন না। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বললেন কোমা, কারণ অজানা। দ্বিতীয় ঘটনা 3 সপ্তাহ পরে। একা আসা একজন ফটোগ্রাফার সকালে ঘর থেকে বেরিয়ে লেকের ধারে ঘুরছিলেন। কথা বলছিলেন না। জিজ্ঞেস করলে বলছিলেন, কোথায় আছি জানি না, কিভাবে এলাম জানি না। হাসপাতালে ভর্তি। এরপর একে একে আরও 5 জন, সবার একই কথা। রাতে একটা ঘণ্টার শব্দ। ঘণ্টার শব্দটা কেমন? তারানাথ জিজ্ঞেস করলেন। সুমন রায় একটু থামলেন। যারা বলতে পেরেছেন, মানে স্মৃতিভ্রষ্টরা, তারা বলেছেন শব্দটা সুন্দর, কিন্তু থামছে না, বাজতেই থাকছে এবং ধীরে ধীরে সবকিছু ভুলিয়ে দিচ্ছে। তারানাথ চায়ে চুমুক দিলেন। হোমস্টেতে কোনো ঘণ্টা আছে? না। সুমন রায় বললেন, আমি খুঁজেছি, কোথাও নেই। পাশের মঠে? সুমন রায় একটু চুপ করলেন। মঠে আছে, কিন্তু মঠ রাতে বন্ধ থাকে। মঠের লামারা কিছু বলেছেন? না। সুমন রায়ের গলায় একটু অস্বস্তি। বড় লামাজি আছেন, তেনজিন লামা, বয়স 80-র কাছাকাছি। তিনি কিছু বলেন না, শুধু বলেছেন এই হোমস্টে বন্ধ করে দাও। আপনি দেননি? কিভাবে দেব? সুমন রায় বললেন, গলায় কষ্ট। এই হোমস্টেই আমার রুটি রুজি, বাবার তৈরি। আমি বন্ধ করে কোথায় যাব? তারানাথ উঠলেন। আমার ঘর দেখাবেন? ঘরটা দোতলায়, পুরনো কাঠের মেঝে, একটা বড় জানলা পাহাড়ের দিকে মুখ করা। বাইরে পাইনের সারি। মেঘ নেমেছে, গাছগুলো আবছা দেখাচ্ছে। তারানাথ ঘরে ঢুকলেন, দাঁড়িয়ে রইলেন চুপ করে। ঘরটা স্বাভাবিক দেখাচ্ছে, পুরনো ফার্নিচার, পরিষ্কার, কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু একটা জিনিস আছে, একটা ঠান্ডা। পাহাড়ের বাইরের ঠান্ডা নয়, ভেতরের ঠান্ডা। যেন ঘরের মধ্যে একটা শীতল কেন্দ্র আছে এবং সেই কেন্দ্র থেকে ঠান্ডা ছড়াচ্ছে। তারানাথ ঘরের চারপাশে হাঁটলেন, এক কোণে থামলেন। মেঝেতে পুরনো কাঠ, কিন্তু এই কোণে কাঠের রং একটু আলাদা, একটু গাঢ়। তারানাথ হাঁটু গেড়ে বসলেন, হাত দিয়ে মেঝে স্পর্শ করলেন। ঠান্ডা, তীব্র ঠান্ডা, এবং একটা কম্পন, ক্ষীণ কিন্তু আছে, যেন নিচে কিছু একটা আছে। তারানাথ উঠলেন, নিচে সুমন রায়কে জিজ্ঞেস করলেন, এই ঘরের মেঝের নিচে কি আছে? সুমন রায় একটু অবাক হলেন। মাটি, পুরনো বাড়ি তো। আগে কখনো মেঝে খোলা হয়েছিল? জানি না, সুমন রায় বললেন। বাবা বলতেন এই বাড়ি অনেক পুরনো, ঠিক কত পুরনো জানি না। তারানাথ মাথা নাড়লেন। সন্ধেবেলায় মঠে যাব, তেনজিন লামার সাথে দেখা করতে হবে। মঠটা হোমস্টে থেকে 5 মিনিটের হাঁটা পথ।
পুরনো মঠ, পাথরের দেওয়াল, সামনে একটা প্রার্থনা চক্র, হাওয়ায় ঘুরছে। ঢোকার পথে দুটো সিংহের মূর্তি। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। সন্ধে হয়ে আসছে, আকাশ লালচে হয়েছে একটু মেঘের ফাঁকে। পাইন গাছের মাথায় সেই লাল আলো পড়েছে। তারানাথ মঠে ঢুকলেন। ভেতরে একজন তরুণ ভিক্ষু। তারানাথকে দেখে একটু অবাক হল। তেনজিন লামার সাথে দেখা করতে চাই। তরুণ ভিক্ষু কিছু বলল না, ভেতরে চলে গেল। তারানাথ অপেক্ষা করলেন। মঠের ভেতরে ধূপের গন্ধ, মন্ত্রোচ্চারণের শব্দ দূর থেকে আসছে। একটা ঘণ্টা বাজছে নিয়মিত বিরতিতে, মঠের নিজস্ব ঘণ্টা। তারানাথ সেই ঘণ্টার শব্দ শুনলেন। স্বাভাবিক শব্দ, বৌদ্ধ মঠের ঘণ্টার শব্দ। কিন্তু এই শব্দের সাথে আরেকটা শব্দ আছে, খুব ক্ষীণ, প্রায় শোনা যায় না। একটা ভিন্ন ঘণ্টার শব্দ। এই শব্দ মঠের নয়। তারানাথ কান পাতলেন। শব্দটা আসছে পাহাড়ের দিক থেকে। তেনজিন লামা এলেন। বয়স ৮০-র কাছাকাছি হবে। ছোট মানুষ, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। বয়সের ভার নেই সেখানে। তারানাথকে দেখে থামলেন, একটু তাকালেন, তারপর বললেন তিব্বতী মিশ্রিত বাংলায়, আপনি কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ। বসুন। দুজন বসলেন মঠের চাতালে। তেনজিন লামা কিছু বললেন না, শুধু তারানাথের দিকে তাকিয়ে রইলেন। তারানাথও চুপ করে রইলেন। এভাবে মিনিট ৫ কাটল। তারপর তেনজিন লামা বললেন, আপনি কি জানেন? কম জানি, তারানাথ বললেন। আরও জানতে এসেছি। তেনজিন লামা একটু ভাবলেন। রাই হোমস্টেতে যে ঘটনাগুলো হচ্ছে, এটা শুরু হয়েছে ২ মাস আগে। তারানাথ বললেন, কিন্তু কারণ আরও পুরনো। তেনজিন লামার চোখ একটু বদলাল। আপনি জানেন? অনুমান করছি, তারানাথ বললেন। ৫০ বছর আগে এই মঠ থেকে কিছু একটা চুরি হয়েছিল। দীর্ঘ নিঃশব্দতা। তেনজিন লামা নিচের দিকে তাকালেন। আপনি কিভাবে জানলেন? জানিনি, তারানাথ বললেন। হোমস্টের ঘরে একটা কম্পন আছে এবং এখানে এসে একটা শব্দ পাচ্ছি। মঠের ঘণ্টার শব্দ নয়, অন্য একটা ঘণ্টার শব্দ পাহাড়ের দিক থেকে আসছে। তেনজিন লামা দীর্ঘ নিঃশ্বাস নিলেন। বসুন। অনেক পুরনো কথা, ৫০ বছর আগের কথা। তখন তেনজিন লামা তরুণ, এই মঠেই থাকতেন। মঠে একটি বিশেষ ঘণ্টা ছিল, তিব্বত থেকে আনা, ৩০০ বছর পুরনো। সেই ঘণ্টা শুধু পবিত্র অনুষ্ঠানে বাজানো হতো। কিন্তু এই ঘণ্টার একটি বিশেষত্ব ছিল। ২০০ বছর আগে এই মঠের একজন মহান লামা, নাম ছিল লামা ধর্মকীর্তি, মারা যাওয়ার আগে এই ঘণ্টায় নিজের আত্মা স্থাপন করেছিলেন। উদ্দেশ্য মঠ রক্ষা করা। মঠে যতদিন এই ঘণ্টা থাকবে, মঠ নিরাপদ। ৫০ বছর আগে চুরি হলো কিভাবে? তারানাথ জিজ্ঞেস করলেন। তেনজিন লামার মুখ কঠিন হল। নরেন্দ্রনাথ সেন, শিলিগুড়ির চা বাগানের মালিক, ধনী মানুষ। তিনি শুনেছিলেন এই ঘণ্টার কথা। শুনেছিলেন এই ঘণ্টা যার কাছে থাকে সে সমৃদ্ধ হয়। সেটা সত্যি নয়, কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন। এক রাতে তার লোকেরা এসে ঘণ্টা চুরি করে নিয়ে যায়। তারপর কিছুদিনের মধ্যে নরেন্দ্রনাথ মারা যান, কিন্তু ঘণ্টা ফেরত আসেনি। তেনজিন লামা বললেন, তার ছেলে পেয়েছিল ঘণ্টা, সেও মারা গেছে।
এখন তার ছেলে সুমন রায়। তারানাথ থামলেন। সুমন রায় নরেন্দ্রনাথের নাতি? হ্যাঁ। এবং হোমস্টে সেই জমিতেই? হ্যাঁ। তেনজিন লামা বললেন, সুমন জানে না, তার বাবা কখনো বলেনি, কিন্তু সেই জমিতেই পুরনো বাড়ি, এবং সেই বাড়িতেই ঘণ্টা আছে কোথাও মেঝের নিচে। তারানাথ বললেন। তেনজিন লামা চমকালেন। আপনি দেখেছেন? অনুভব করেছি। তারানাথ বললেন, সেই ঘরের কোণে মেঝে আলাদা রঙের, এবং সেখানে একটা ঠান্ডা কম্পন আছে। তেনজিন লামা কিছুক্ষণ চুপ করে রইলেন। ঘণ্টা 50 বছর মাটির নিচে ছিল। লামা ধর্মকীর্তির আত্মা অপেক্ষা করছিলেন, কিন্তু 50 বছরে? তিনি থামলেন। বদলে গেছেন? তারানাথ বললেন। হ্যাঁ। তেনজিন লামার গলা ভারী। যে আত্মা মঠ রক্ষার জন্য থেকেছিলেন, তিনি এত বছর বন্দী থেকে বিকৃত হয়ে গেছেন। এখন তিনি আর সেই মহান লামা নন। তিনি এখন শুধু ক্রোধ। তারানাথ মাথা নাড়লেন। এবং সেই ক্রোধকে ব্যবহার করছে আরেকটি শক্তি। তেনজিন লামা তারানাথের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। আপনি দো নাগের কথা জানেন? না। তারানাথ বললেন, এইমাত্র নামটা শুনলাম। তেনজিন লামা উঠলেন। আজ রাতে বলার সময় নেই, কিন্তু একটা কথা বলি। তারানাথের দিকে তাকালেন। আজ রাতে হোমস্টেতে থাকলে সাবধান থাকবেন। ঘণ্টার শব্দ শুনলে কানে হাত দেবেন। কেন? কারণ সেই শব্দ শুনলে ভুলে যাওয়া শুরু হয়। তেনজিন লামা বললেন, প্রথমে ছোট কথা, তারপর বড় কথা, শেষে নিজেকেও ভুলে যান। তারানাথ উঠলেন। কাল সকালে আসব। তেনজিন লামা মাথা নাড়লেন। রাতে হোমস্টেতে ফিরে তারানাথ খাওয়া সারলেন। সুমন রায় রান্না করেছেন ভাত, মুরগি এবং পাহাড়ি সবজি। খাওয়ার সময় সুমন রায় বললেন, তেনজিন লামা কি বললেন? অনেক কিছু। তারানাথ বললেন, কিন্তু একটা কথা জিজ্ঞেস করব। বলুন। আপনার দাদার নাম নরেন্দ্রনাথ সেন? সুমন রায় থামলেন। হাতের কাজ বন্ধ হল। আপনি জানলেন কিভাবে? লামাজি বললেন। সুমন রায় একটু চুপ করে রইলেন। হ্যাঁ, ধীরে বললেন, দাদা সেন ছিলেন, কিন্তু বাবা রায় পদবি নিয়েছিলেন, মায়ের পদবি। দাদার সাথে সম্পর্ক ভালো ছিল না বাবার। কেন? জানি না ঠিক। সুমন রায় বললেন, বাবা কখনো বলেননি। তারানাথ আর কিছু জিজ্ঞেস করলেন না। খাওয়া শেষ করে উঠলেন। দোতলার ঘরে গেলেন। রাত তখন 11টা। তারানাথ বিছানায় বসলেন। ঘরের বাতি নেভালেন না। পকেট থেকে কিছু জিনিস বের করলেন। কালো সুতোয় বাঁধা একটা ছোট তামার পাত এবং মোম। মোম জ্বাললেন, সামনে রাখলেন। তামার পাত হাতে নিলেন, চোখ বন্ধ করলেন, শুনলেন পাহাড়ের শব্দ, হাওয়া, দূরে একটা পাখি, এবং তারপর সেই শব্দ। প্রথমে খুব ক্ষীণ একটা ঘণ্টার শব্দ। মঠের ঘণ্টা নয়, অন্যরকম, একটু নিচু সুর, কিন্তু সুন্দর। তারানাথ কান পাতলেন। শব্দটা বাড়ছে, ধীরে, একটু একটু করে, এবং তারানাথ বুঝলেন এই শব্দ সত্যিই সুন্দর, একটা ঘোর লাগানো সুন্দর।
ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। মাথার ভেতরে কেমন যেন হচ্ছে। তারানাথ কান থেকে হাত দিলেন। তেনজিন লামার কথা মনে পড়ল। সঙ্গে সঙ্গে হাতে তামার পাত শক্ত করে ধরলেন। মনে মনে একটি শব্দ বললেন। সে ঘোর কমল, কিন্তু শব্দটা থামল না, আরও বাড়ছে। তারানাথ চোখ খুললেন। ঘরের কোণে, সেই কোণটা যেখানে মেঝের রং আলাদা, সেখান থেকে একটা আলো আসছে মেঝের ফাঁক দিয়ে, ক্ষীণ নীলচে, এবং সেই আলোর সাথে সেই শব্দ। তারানাথ উঠলেন, সেই কোণের দিকে হাঁটলেন। যত কাছে যাচ্ছেন সেই ঘণ্টার শব্দ তীব্র হচ্ছে, মাথার ভেতরে চাপ বাড়ছে। তারানাথ থামলেন, কোণ থেকে 2 হাত দূরে, এবং বললেন শান্তভাবে, জোরে, আমি জানি তুমি কে। সেই আলো একটু কাঁপল, ঘণ্টার শব্দ একটু থামল, তারপর আবার শুরু হলো, এবার আরও তীব্র, এবং কোণ থেকে একটা ঠান্ডা ঢেউ বেরিয়ে এলো। তারানাথের শরীরে লাগলো প্রচণ্ড। তারানাথ পিছিয়ে গেলেন, দেওয়ালে পিঠ ঠেকল, এবং সেই কোণে মেঝের কাঠ ভাঁজ হয়ে গেল, যেন কেউ নিচে থেকে ঠেলছে। তারানাথ দেখলেন মেঝের ফাঁক দিয়ে কিছু একটা উঠে আসছে, আকার নিচ্ছে, ধোঁয়ার মতো, কিন্তু ধোঁয়া নয়। একটা রূপ আসছে, মানুষের মতো, কিন্তু বিকৃত, অনেক লম্বা, মাথাটা ছাদে ঠেকছে প্রায়, এবং সেই রূপের চোখ দুটো নীল আগুন। তারানাথ তামার পাত সামনে ধরলেন। সেই রূপ থামল, এবং একটা শব্দ করল। ঘণ্টার শব্দ নয়, মানুষের গলার শব্দ, কিন্তু বিকৃত। তুমি কে? তারানাথ, এখান থেকে যাও। যাব না। সেই রূপ এগিয়ে এলো। তারানাথ তামার পাত আরো সামনে ধরলেন। রূপটা থামল, কিন্তু ঘণ্টার শব্দ আরো বাড়ল। মাথার ভেতরে যন্ত্রণা হচ্ছে তারানাথের। তারানাথ দাঁত চেপে সহ্য করলেন এবং বললেন, লামা ধর্মকীর্তি। সেই রূপ থমকে গেল পুরোপুরি। নীল চোখ দুটো একটু পরিবর্তিত হল, রাগের আগুন একটু কমল, একটু বিভ্রান্তি এলো। সেই নাম কে বলেছে? তেনজিন লামা। দীর্ঘ নিঃশব্দতা। ঘণ্টার শব্দ থামল হঠাৎ, সম্পূর্ণ। সেই রূপ একটু ছোট হল, এবং তারপর মিলিয়ে গেল। মেঝের সেই ফাঁক বন্ধ হয়ে গেল। ঘরে শুধু মোমের আলো। তারানাথ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন, শ্বাস ভারী। মাথায় এখনো সেই ঘণ্টার শব্দের অনুরণন, কিন্তু স্পষ্ট হচ্ছে। তারানাথ মেঝেতে বসলেন, বিছানায় না, মেঝেতে। সেই কোণের দিকে মুখ করে সারা রাত জেগে থাকবেন। সেই রূপ আবার আসতে পারে, কিন্তু একটা জিনিস বুঝলেন, সেই নাম শুনে থামল। মানে ভেতরে কোথাও এখনো সেই মহান লামা আছেন, বিকৃতির নিচে। সেই মানুষটাকে খুঁজতে হবে। এবং আরেকটা জিনিস, দৌনাগ। তেনজিন লামা বলেছিলেন আরেকটি শক্তির কথা। আজ রাতে সেটা দেখা দেয়নি, কিন্তু তারানাথ নিশ্চিত সেটা আছে, পাহাড়ের গভীরে অপেক্ষা করছে। বিড়ি ধরালেন, ধোঁয়া ছাড়লেন। পাহাড়ের রাত, বাইরে পাইন গাছে হাওয়া লাগছে। সেই শব্দ এখন শুধু হাওয়ার। তারানাথ শুনলেন এবং
অপেক্ষা করলেন। ভোরে তারানাথের ঘুম ভাঙল পাখির ডাকে। সারা রাত মেঝেতে বসে কাটিয়েছেন। সেই রূপ আর আসেনি, ঘণ্টার শব্দও হয়নি। শুধু একবার রাত ৩টার দিকে সেই কোণে একটু আলো দেখেছিলেন, কিন্তু সেটা মুহূর্তেই মিলিয়ে গেছে। তারানাথ উঠলেন। শরীর ব্যথা করছে। মেঝেতে সারা রাত বসার ফল। জানলা খুললেন। পাহাড়ের সকাল। কুয়াশা এখনো আছে, কিন্তু পাতলা। পাইন গাছের মাথা দেখা যাচ্ছে। দূরে একটু রোদের আভা। তারানাথ গভীর শ্বাস নিলেন। পাহাড়ের ভোরের গন্ধ, কিন্তু সেই পুরনো ভারী গন্ধটাও আছে। রাতের মতো তীব্র নয়, কিন্তু আছে। নিচে নামলেন। সুমন রায় রান্নাঘরে চা বানাচ্ছেন। ঘুম হয়েছে? সুমন জিজ্ঞেস করলেন। হয়নি, তারানাথ বললেন। সুমন রায় থামলেন, ঘুরলেন। কিছু হয়েছিল রাতে? হ্যাঁ। সুমন রায়ের মুখ একটু সাদা হলো। কি হয়েছিল? পরে বলবো, তারানাথ বললেন। আগে চা। চা খেয়ে তারানাথ মঠে গেলেন। সকালের মঠ আলাদা। ভিক্ষুরা প্রার্থনায় বসেছেন। মন্ত্রোচ্চারণের শব্দ ভেসে আসছে। ধূপের গন্ধ ঘন। তেনজিন লামা বাইরের চাতালে বসে আছেন, চোখ বন্ধ, হাতে মালা। তারানাথ কাছে গিয়ে দাঁড়ালেন। কিছু বললেন না। তেনজিন লামা চোখ খুললেন। রাতে দেখা হয়েছে? হ্যাঁ। তেনজিন লামা উঠলেন। আসুন। ভেতরে একটা ছোট ঘরে নিয়ে গেলেন। ঘরে পুরনো বই, তিব্বতী হরফে লেখা। দেওয়ালে পুরনো চিত্র, বৌদ্ধ দেবদেবীর। দুজন বসলেন। আমি তার নাম বলেছিলাম, লামা ধর্মকীর্তি। তারানাথ বললেন। সে থেমে গিয়েছিল। তেনজিন লামার চোখে একটু কিছু এলো, দুঃখের মতো। তাহলে এখনো একটু আছেন ভেতরে? হ্যাঁ, তারানাথ বললেন, কিন্তু খুব কম। 50 বছরের ক্রোধে প্রায় ঢাকা পড়ে গেছেন। দোনাগের কথা বলবো এখন, তেনজিন লামা বললেন। তারানাথ মনোযোগ দিলেন। দোনাগ, তিব্বতী শব্দ, অর্থ কালো পাথর। কিন্তু এটা শুধু পাথর নয়। তেনজিন লামা বললেন, পাহাড়ে অনেক পুরনো শক্তি আছে, কোনোটা ভালো, কোনোটা মন্দ। দোনাগ হল পাহাড়ের একটি প্রাচীন অশুভ সত্তা। মানুষ নয়, কখনো মানুষ ছিল না। পাহাড়ের গভীরে থাকে, সাধারণত ঘুমিয়ে থাকে, কিন্তু জেগে উঠেছে। হ্যাঁ, তেনজিন লামা বললেন, লামা ধর্মকীর্তির আত্মা যখন ঘণ্টায় বন্দী ছিলেন, তখন তার ক্রোধের শক্তি বাইরে বেরোচ্ছিল। সেই শক্তির গন্ধ পেয়ে দোনাগ জেগেছে। কতদিন ধরে? 2 মাস। তেনজিন লামা বললেন, ঠিক যখন থেকে হোমস্টেতে ঘটনা শুরু হয়েছে। তারানাথ বুঝলেন, দুটো শক্তি একসাথে। লামা ধর্মকীর্তির বিকৃত আত্মা, যে মানুষের স্মৃতি শুষে নিচ্ছে, এবং দোনাগ, যে সেই আত্মার ক্রোধকে খাচ্ছে, আরও শক্তিশালী হচ্ছে। দোনাগ কোথায় থাকে? তেনজিন লামা একটু থামলেন। পাহাড়ের উত্তর দিকে একটা গুহা আছে, মেরিক লেক থেকে 3 কিলোমিটার। পুরনো মানুষ সেই পথে যায় না। কেন? কারণ যারা গেছে তারা ফেরেনি। তারানাথ বললেন, ফেরেনি মানে? মারা গেছে। তেনজিন লামা বললেন, সরাসরি। গুহার কাছে গেলে
দোনাগ আক্রমণ করে শরীর ছাড়ে আত্মা, তারপর শরীর পড়ে থাকে। আর আত্মা? তেনজিন লামা চুপ করে রইলেন। তারানাথ বুঝলেন দোনাগ আত্মা খায়। এই দোনাগকে কি কখনো কেউ থামিয়েছে? তেনজিন লামা একটা পুরনো বই তুললেন, হাতে লেখা, তিব্বতী হরফ। 200 বছর আগে একবার, বললেন। তখন এই মঠের মহান লামা লামা ধর্মকীর্তি দোনাগকে থামিয়েছিলেন একটি বিশেষ মন্ত্রে। সেই মন্ত্র এই বইতে আছে। কিন্তু তেনজিন লামা বইটা রাখলেন। কিন্তু সেই মন্ত্র শুধু কাজ করে যদি লামা ধর্মকীর্তির আত্মা স্বেচ্ছায় সাহায্য করেন। তেনজিন লামা বললেন, এবং এখন তিনি বিকৃত, ক্রোধে অন্ধ। তাকে সেই মন্ত্র ব্যবহার করতে রাজি করাতে হবে। কিভাবে সেটা আমি জানি না। তেনজিন লামা সৎভাবে বললেন, তাকে চিনতে হবে, তার ভেতরের সেই মানুষটাকে ডাকতে হবে। তারানাথ উঠলেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। আগে ঘন্টা বের করতে হবে। তেনজিন লামা বললেন, সাবধান, ঘন্টা স্পর্শ করলে সরাসরি তার আত্মার মুখোমুখি হবেন। জানি, এবং দোনাগ সেটা টের পাবে। সেটাও জানি, তারানাথ বললেন। তেনজিন লামা একটু চুপ করে রইলেন, তারপর উঠে সেই পুরনো বইটা তারানাথের হাতে দিলেন। এই বইটা রাখুন, সময় মতো কাজে লাগবে। তারানাথ বইটা নিলেন। আরেকটা কথা, তেনজিন লামা বললেন, ঘন্টা বের করার সময় একা যাবেন না, সুমন রায়কে সাথে নিন। কেন? কারণ ওই জমি সুমনের। তেনজিন লামা বললেন, এবং সুমনের দাদা চুরি করেছিলেন। পরিবারের কেউ স্বেচ্ছায় ঘণ্টা ফিরিয়ে দিতে চাইলে লামা ধর্মকীর্তির ক্রোধ হয়তো একটু কমবে। তারানাথ মাথা নাড়লেন। হোমস্টেতে ফিরে তারানাথ সুমন রায়কে ডাকলেন, সব বললেন। সুমন রায় চুপ করে শুনলেন, দীর্ঘ নিঃশব্দতা। তারপর বললেন, দাদা, এই কাজ করেছিলেন? হ্যাঁ। এবং তার জন্য মানুষ কষ্ট পাচ্ছে? হ্যাঁ। সুমন রায় মাথা নামালেন। আমি জানতাম না। জানি। তারানাথ বললেন, ঘন্টা বের করতে হবে মেঝে থেকে? হ্যাঁ। তারপর মঠে ফিরিয়ে দিতে হবে। সুমন রায় উঠলেন। কাজ শুরু করি। সেই ঘরে দুজন, তারানাথ এবং সুমন রায়। সুমন রায় হাতে শাবল এনেছেন। তারানাথ সেই কোণে গেলেন। মেঝেতে হাঁটু কেড়ে বসলেন। হাত দিয়ে মেঝে অনুভব করলেন। সেই ঠান্ডা কম্পন এখনো আছে এখানে, তারানাথ বললেন। সুমন রায় শাবল দিয়ে মেঝের কাঠ তুলতে শুরু করলেন। পুরনো কাঠ, একটু পচাচা, সহজেই উঠে এলো। নিচে মাটি। সুমন রায় মাটি খুঁড়লেন। 1 ফুট, 2 ফুট। তারানাথ পাশে দাঁড়িয়ে, এবং তারানাথ টের পাচ্ছেন সেই ঠান্ডা বাড়ছে, এবং একটা উপস্থিতি। ঘরে কেউ আছে? তারানাথ তামার পাত হাতে নিলেন। সুমন রায় খুঁড়ে চললেন। 2.5 ফুট নামতেই শাবল একটা শক্ত জিনিসে ঠেকল। সুমন রায় থামলেন, হাত দিয়ে মাটি সরালেন। একটা কাঠের বাক্স, পুরনো, পচা, কিন্তু ভেতরের জিনিস অক্ষত। সুমন রায় বাক্স তুললেন, খুললেন। ভেতরে একটা ঘণ্টা, তামার, ছোট, হাতের মুঠোয় ধরা যায়, কিন্তু সুন্দর। গায়ে তিব্বতী খোদাই,
জ্যামিতিক নকশা এবং ঘণ্টার গায়ে একটা আভা, ক্ষীণ নীলচে। সুমন রায় হাত বাড়ালেন। না, তারানাথ বললেন। সুমন থামলেন। আমি তুলব। তারানাথ হাঁটু গেড়ে বসলেন। তামার পাত বাম হাতে, ডান হাত বাড়ালেন ঘণ্টার দিকে, ছুঁলেন। যা হলো তা তারানাথ পরে মনে করতে পেরেছিলেন। ঘণ্টা স্পর্শ করতেই একটা তীব্র ঠান্ডা ঢেউ সারা শরীরে ছড়িয়ে পড়ল এবং সেই ঘণ্টার শব্দ এবার শুধু কানে নয়, মাথার ভেতরে, বুকের ভেতরে, সর্বত্র। এবং মাথার ভেতরে একটা দৃশ্য, একটা বৌদ্ধ মঠ, পুরনো, রাতের অন্ধকারে। কিছু মানুষ ঢুকছে, হাতে আলো, তারা চুরি করছে। একটা বৃদ্ধ লামা দেখছেন, বাধা দিতে চাইছেন কিন্তু পারছেন না। এবং সেই বৃদ্ধ লামার চোখে যন্ত্রণা, অসহায়তা এবং ক্রোধ। তারানাথ বুঝলেন এটা লামা ধর্মকীর্তি নন, এটা অন্য কেউ। দৃশ্যটা বদলালো। একটা মানুষ একা অন্ধকারে বসে আছেন, চারদিকে পাথরের দেওয়াল, বন্দি, মুখ উপরে তোলা, চোখ বন্ধ। তারানাথ চিনলেন এই মুখ গত রাতের সেই রূপের মুখ নয়। এই মুখ শান্ত, এই মুখ সেই বিকৃতির নিচে থাকা আসল মানুষের মুখ, লামা ধর্মকীর্তি। এবং সেই বন্দি মানুষটা চোখ খুলল, তারানাথের দিকে তাকালো এবং বলল তিব্বতী ভাষায়, কিন্তু তারানাথ বুঝলেন, সাহায্য করো। তারানাথ ঘণ্টা হাতে নিলেন এবং সেই দৃশ্য মিলিয়ে গেল। তারানাথ বাবু! সুমন রায় ধরে আছেন তারানাথকে। তারানাথ পড়ে যাচ্ছিলেন। আপনি ঠিক আছেন? তারানাথ সোজা হলেন, হাতে ঘণ্টা। ঠিক আছি। সুমন রায়ের মুখ চিন্তিত। তারানাথ ঘণ্টার দিকে তাকালেন। হাতে ধরে আছেন, ঠান্ডা লাগছে, কিন্তু সেই তীব্রতা কমেছে এবং ঘণ্টার সেই নীলচে আভা এখন আরও স্পষ্ট। তারানাথ বললেন, মঠে যেতে হবে এখনই। এখন? হ্যাঁ, দেরি করলে বিপদ। সুমন রায় উঠলেন, কিন্তু তারানাথ থামলেন। ঘরের বাতাস বদলে গেছে। একটু আগেই ছিল স্বাভাবিক, এখন সেই ভারী গন্ধ, পুরনো, গভীর, কিন্তু এবার আলাদা। আগে যে গন্ধ পেয়েছিলেন সেটা লামা ধর্মকীর্তির আত্মার। এই গন্ধ অন্য, অনেক পুরনো, অনেক ভারী। পাথরের গন্ধ, পাহাড়ের গভীরের গন্ধ। তারানাথ সুমন রায়কে বললেন, ঘর থেকে বের হও এখনই। কেন? বের হও। সুমন রায় দৌড়ে বেরোলেন। তারানাথ বেরোতে গেলেন। তখনই হলো, দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকে। তারানাথ দরজার হাতল ধরলেন, নড়ছে না, যেন বাইরে থেকে কেউ চেপে ধরে আছে। তারানাথ পেছনে ফিরলেন। ঘরের মাঝখানে মেঝে থেকে একটা আকার উঠছে। এবার লামা ধর্মকীর্তির রূপ নয়, এটা অন্য, অনেক বড়। মেঝে থেকে ছাদ পর্যন্ত পাথরের রঙের, গাঢ় ধূসর, এবং এর চোখ নেই। চোখের জায়গায় দুটো গর্ত, কালো, যেন পাথরে খোদাই। কিন্তু সেই গর্ত থেকে একটা টান আসছে। তারানাথ টের পেলেন, সেই টান মাথার ভেতরে, যেন কিছু একটা বের করে নিতে চাইছে। স্মৃতি, তোনাক, এটাই তোনাক। তারানাথ তামার পাত সামনে ধরলেন। তোনাক থামল না, ধীরে ধীরে এগিয়ে আসছে।
তারানাথ পিছিয়ে গেলেন। পিঠে দরজা। তোনাগ এগিয়ে আসছে। তামার পাত এবার কাজ করছে না। তারানাথ বুঝলেন, লামা ধর্মকীর্তির আত্মার বিরুদ্ধে তামার পাত কাজ করেছিল। কিন্তু তোনাগ আলাদা। এটা অনেক পুরনো শক্তি। তোনাগ আরো কাছে এলো। সেই টান আরো তীব্র হল। তারানাথের মাথায় একটা চাপ। কিছু একটা ভুলে যাচ্ছেন। কলকাতার কথা, হরিপদবাবুর কথা। তারানাথ দাঁত চাপলেন। হাতের ঘণ্টা, সেটা এখনো হাতে। তারানাথ ঘণ্টা তুললেন এবং বাজালেন। একটা শব্দ, সেই তিব্বতী ঘণ্টার শব্দ ঘরে ছড়িয়ে পড়ল। তোনাগ থামল। প্রথমবার থামল। সেই পাথরের আকার একটু কাঁপল। তারানাথ আবার বাজালেন। তোনাগ পিছিয়ে গেল একটু, তারপর আবার এগোলো। তারানাথ তৃতীয়বার বাজালেন। এবার দোনাগ থামল এবং একটা শব্দ করল। পাথর খসার শব্দ, তীক্ষ্ণ। কানে ব্যথা লাগলো তারানাথের, এবং সেই পাথরের আকার ছোট হতে শুরু করল। মেঝের মধ্যে ডুবে যাচ্ছে। তারানাথ দরজার হাতল ধরলেন। এবার খুলল। বেরিয়ে এলেন। বাইরে সুমন রায় দাঁড়িয়ে, মুখ সাদা। কি হয়েছিল? দোনাগ। তারানাথ বললেন, সেটা কি? পাহাড়ের পুরনো শক্তি। তারানাথ বললেন, এবং এটা লামা ধর্মকীর্তির চেয়ে অনেক বেশি বিপজ্জনক। সুমন রায় তারানাথের হাতের ঘণ্টা দেখলেন। ঘণ্টা দিয়ে থামালেন? সাময়িক। তারানাথ বললেন, এখন মঠে যেতে হবে। মঠে পৌঁছে তারানাথ তেনজিন লামার হাতে ঘণ্টা দিলেন। তেনজিন লামা ঘণ্টা দেখলেন। চোখে জল এলো। এতদিন পরে। ঘণ্টাটা বুকে ধরলেন। মুখে কিছু মন্ত্র বললেন। কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর মাথা তুললেন। লামা ধর্মকীর্তি এখনো আছেন বললেন, কিন্তু খুব দুর্বল। ক্রোধের স্তরের নিচে চাপা পড়ে আছেন। দোনাগকে থামাতে তাকে দরকার। তারানাথ বললেন, হ্যাঁ। তেনজিন লামা বললেন, কিন্তু এখন তিনি সাহায্য করার অবস্থায় নেই। কি করলে করবেন? তেনজিন লামা ঘণ্টার দিকে তাকালেন। তার ক্রোধের কারণ ছিল চুরি এবং অপমান। 50 বছর বন্দি থেকে সেই ক্রোধ বিকৃত হয়েছে। সেই ক্রোধ কমাতে হলে সত্যি স্বীকার করতে হবে। তেনজিন লামা বললেন, যে চুরি হয়েছিল সেটা স্বীকার করতে হবে। পরিবারের কেউ। সুমন রায় এগিয়ে এলেন। আমি করব। তেনজিন লামা সুমনের দিকে তাকালেন। আপনি জানতেন না, কিন্তু আমি তার বংশধর। সুমন রায় বললেন, গলা স্থির। দাদার ভুলের দায় আমি নিতে চাই। তেনজিন লামা কিছু বললেন না, শুধু উঠলেন। ঘণ্টা হাতে নিয়ে মঠের ভেতরে গেলেন। আসুন। মঠের প্রার্থনা গৃহ, বড় ঘর। সামনে বুদ্ধের মূর্তি, সোনালি। সামনে প্রদীপ। তেনজিন লামা মূর্তির সামনে বসলেন। সুমন রায় পাশে। তারানাথ একটু দূরে। তেনজিন লামা ঘণ্টা রাখলেন বুদ্ধের সামনে। মমন্ত্র শুরু হলো, ধীরে, গভীরভাবে। ধূপের গন্ধ ঘন হল। সুমন রায় মাথা নামালেন এবং বললেন, আমার দাদা নরেন্দ্রনাথ সেন এই মঠ থেকে এই ঘণ্টা চুরি করেছিলেন। এটা অন্যায় ছিল। আমি তার বংশধর হিসেবে সেই অন্যায় স্বীকার করছি।
এবং ঘণ্টা ফিরিয়ে দিচ্ছি। ঘরে একটা কম্পন হলো, ক্ষীণ। তেনজিন লামার মন্ত্র থামল না, এবং সেই ঘণ্টায় একটু আলো হলো, নীলচে, কিন্তু আগের মতো ভয়ঙ্কর নয়, এবার শান্ত। তারানাথ টের পেলেন সেই উপস্থিতি আগের বারের মতো ক্রোধী নয়, বিভ্রান্ত, ক্লান্ত। তারানাথ এগিয়ে গেলেন, ঘণ্টার সামনে বসলেন, চোখ বন্ধ করলেন, মনে মনে বললেন, লামা ধর্মকীর্তি, আমি তারানাথ। আপনি আমাকে সাহায্য চেয়েছিলেন, কিছু নেই। আপনার ঘণ্টা ফিরে এসেছে। ওই মানুষটা স্বীকার করেছেন, কিছু নেই। দোনাগ জেগেছে, আপনি ছাড়া তাকে থামানো যাবে না। এবং তারপর ক্ষীণ একটা কণ্ঠস্বর, তিব্বতী। কিন্তু তারানাথ বুঝলেন, দোনাগ কোথায়? পাহাড়ের গুহায়। আমি অনেক দুর্বল, জানি। আমি পারবো কিনা জানি না। আপনি একবার পেরেছিলেন। তারানাথ শব্দ করে বললেন। প্রার্থনাগৃহের শব্দটা ছড়িয়ে পড়ল। তেনজিন লামা চোখ খুললেন, সুমন রায় তাকালেন। ঘণ্টার আলো আরও উজ্জ্বল হল। তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ। পাহাড়ের গুহায়? হ্যাঁ। দীর্ঘ নিঃশব্দতা। তারপর, ঠিক আছে। প্রার্থনাগৃহ থেকে বেরিয়ে তেনজিন লামা বললেন, আপনি সত্যিই যাবেন গুহায়? হ্যাঁ, কিন্তু যারা গেছে তারা ফেরেনি। আমি জানি। তেনজিন লামা তারানাথের দিকে তাকালেন। আপনাকে কি থামানো যাবে? না, তারানাথ বললেন। তেনজিন লামা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, তাহলে একটা জিনিস দিই। ভেতরে গেলেন, ফিরে এলেন, হাতে একটা ছোট কাপড়ের থলি। এতে কিছু ভস্ম আছে, লামা ধর্মকীর্তির সমাধির মাটি। দোনাগের সামনে এটা ছড়িয়ে দিলে সে সাময়িক দুর্বল হবে। তারানাথ থলি নিলেন। কতক্ষণের জন্য? কয়েক মিনিট, তেনজিন লামা বললেন। তার মধ্যে যা করার করতে হবে। তারানাথ থলি পকেটে রাখলেন। গুহায় যাব কাল রাতে। তেনজিন লামা বললেন, কেন রাতে? কারণ দোনাগ রাতে শক্তিশালী। তারানাথ বললেন, রাতে গেলে সরাসরি মোকাবিলা হবে, দিনে গেলে লুকিয়ে থাকবে। তেনজিন লামা কিছু বললেন না। সুমন রায় বললেন, আমিও যাব। না, তারানাথ বললেন। কিন্তু না, তারানাথ দৃঢ়ভাবে বললেন, তুমি হোমস্টেতে থাকবে। যদি কাল সকালে না ফিরি, হরিপদবাবুকে খবর দেবে। সুমন রায় চুপ করে রইলেন। তারানাথ মঠ থেকে বেরোলেন। বাইরে পাহাড়ের বিকেল, দূরে উত্তর দিকের পাহাড়, সেই দিকে কোথাও সেই গুহা, এবং সেই গুহায় দোনাগ অপেক্ষা করছে। তারানাথ সেই পাহাড়ের দিকে তাকালেন, বিড়ি ধরালেন। কাল রাতে হোমস্টেতে ফিরে তারানাথ সন্ধেটা কাটালেন তেনজিন লামার দেওয়া বইটা পড়ে। তিব্বতী ভাষা তারানাথ ভালো জানেন না, কিন্তু কিছু শব্দ চেনেন, এবং বইতে কিছু ছবি আছে, দোনাগের ছবি। সেই পাথরের আকার, চোখের জায়গায় গর্ত, এবং তার পাশে আরেকটা ছবি, একজন মানুষ দাঁড়িয়ে, হাতে ঘণ্টা, এবং সেই ঘণ্টার শব্দে দোনাগ পিছিয়ে যাচ্ছে। তারানাথ ছবিটা দেখলেন। ঘণ্টা, সেটাই অস্ত্র। কিন্তু শুধু ঘণ্টা বাজালেই হবে না। লামা ধর্মকীর্তিকে সেই ঘণ্টার মাধ্যমে সেই বিশেষ মন্ত্র বলতে হবে, এবং লামা ধর্মকীর্তি এখন দুর্বল।
তারানাথ বই বন্ধ করলেন। রাত হয়ে আসছে। সুমন রায় খাবার দিয়ে গেলেন। তারানাথ খেলেন। রাত 10টায় তারানাথ বেরোলেন, একা। সুমন রায় দরজায় দাঁড়িয়ে। সাথে যেতে দিন। না। কিন্তু একা। সুমন। তারানাথ থামলেন, ঘুরলেন। তোমাকে এখানে থাকতে হবে কারণ একটাই, যদি আমি না ফিরি হরিপদ বাবুকে চিঠি লিখবে। ঠিকানা জানো? সুমন রায় চুপ করে রইলেন। আর একটা কথা, তারানাথ বললেন, রাতে ঘরের বাইরে যাবে না। যাই শুনো, যাই দেখো। সুমন মাথা নাড়লেন। তারানাথ হাঁটতে শুরু করলেন। মিরিকের রাত, চাঁদ আছে অর্ধেক, পাহাড়ের উপরও ঝুলছে। সেই আলোয় পাইন গাছের ছায়া মাটিতে পড়েছে, লম্বা ছায়া, নড়ছে হাওয়ায়। তারানাথ উত্তর দিকে হাঁটলেন, হাতে টর্চ, পকেটে তামার পাত, তেনজিন লামার ভস্মের থলি এবং সেই ঘণ্টা। ঘণ্টাটা কাপড়ে মুড়ে রাখা, পকেটে। স্পর্শ লাগছে, একটু ঠান্ডা, লামা ধর্মকীর্তির উপস্থিতি। তারানাথ চলতে চলতে বললেন নিচু গলায়, আপনি আছেন তো? কোনো জবাব নেই, কিন্তু ঘণ্টাটা একটু কাঁপল। তারানাথ বুঝলেন আছেন। মিরিক লেক পেরোলেন। লেকের জল রাতের আলোয় রূপালী, স্থির। লেক পেরিয়ে পাহাড়ের পথ উঠছে, কাঁচা পথ, পাথর আর মাটি। দুপাশে পাইন, ঘন। তারানাথ উঠতে থাকলেন। 1 কিলোমিটার, 2 কিলোমিটার। পথ আরো সরু হচ্ছে এবং বাতাস বদলাচ্ছে। মিরিকের বাতাসে পাইনের গন্ধ ছিল, এখন সেটা কমছে। একটা নতুন গন্ধ আসছে, পাথরের গন্ধ, ভেজা পাথর এবং আরো কিছু, পুরনো, ভারী, দৌনাকের গন্ধ। তারানাথ টর্চ নামালেন, অন্ধকারে চোখ সইয়ে নিলেন। চাঁদের আলোয় পথ দেখা যাচ্ছে। এগোলেন 3 কিলোমিটার। তারানাথ থামলেন। সামনে পাহাড়ের গায়ে একটা খোলা মুখ, গুহা। বড় নয়, 2 জন মানুষ পাশাপাশি ঢুকতে পারে। উচ্চতা 6 ফুটের মতো, কিন্তু ভেতরটা অন্ধকার, গভীর অন্ধকার। টর্চের আলো ঢুকছে না ঠিক মতো, যেন অন্ধকার নিজেই একটা শক্তি। এবং সেই গন্ধ এখানে তীব্র। তারানাথ গুহার সামনে দাঁড়ালেন, কিছুক্ষণ চুপ করে শুনলেন। ভেতর থেকে কোনো শব্দ নেই, কিন্তু একটা টান আছে, সেই স্মৃতি শোষণের টান। এখানে দাঁড়িয়েই টের পাচ্ছেন। তারানাথ পকেটে হাত দিলেন, ঘণ্টায় স্পর্শ করলেন। সেই ঠান্ডা এবং একটু কম্পন। লামা ধর্মকীর্তি আছেন। তারানাথ এগিয়ে গেলেন, গুহার মুখে ঢুকলেন। প্রথম 5 পা স্বাভাবিক, তারপর অন্ধকার ঘন হল। টর্চ জ্বাললেন, আলো পড়ছে কিন্তু কম, যেন অন্ধকার আলো শুষে নিচ্ছে। পাথরের দেওয়াল, ভেজা, শেওলা ধরেছে। গুহা এগিয়ে যাচ্ছে। তারানাথ হাঁটলেন 10 পা, 20 পা, এবং তারপর সেই টান হঠাৎ মাথার ভেতরে। তারানাথ থামলেন। কি ভুলছেন? মিরিকে এসেছেন। হরিপদ বাবুর চিঠি, সুমন রায়, তেনজিন লামা, সব মনে আছে। তারানাথ এগোলেন আরো 10 পা। সেই টান আরো তীব্র। এবার মাথায় একটা ব্যথা। একটা কথা ভুলছেন। কি? হরিপদ বাবুর পুরো নাম। হরিপদ, হরিপদ,
মুখার্জি, হরিপদ মুখার্জি। তারানাথ নিজেকে বললেন জোরে শব্দ করে, হরিপদ মুখার্জি। শব্দটা গুহায় প্রতিধ্বনি হল। সেই টান একটু কমল। তারানাথ এগোলেন। গুহার ভেতরে আরও গভীরে 50 পা। এবং তারানাথ দেখলেন গুহার ভেতরে একটা জায়গা, বড়, গোলাকার, একটা প্রাকৃতিক কক্ষ, এবং সেই কক্ষের মাঝখানে একটা পাথর, বড়, কালো, মসৃণ, এবং সেই পাথরের উপরে দোনাগ বসে আছে। দাঁড়িয়ে নয়, বসে, কিন্তু আকার আগের চেয়ে বড়, ছাদ পর্যন্ত পৌঁছাচ্ছে। চোখের গর্ত দুটো এখন জ্বলছে, কালো আগুন। তারানাথকে দেখল এবং উঠল। তারানাথ থামলেন। দোনাগ উঠে দাঁড়িয়েছে, এত বড়, গুহার ছাদে মাথা ঠেকছে, এবং সেই পাথর ঘষার শব্দ তীক্ষ্ণ। তারানাথের কানে ব্যথা লাগল, এবং সেই টান এবার প্রচণ্ড। মাথার ভেতরে যেন কেউ হাত ঢুকিয়েছে। কি মনে আছে? নাম তারানাথ, কলকাতা, হরিপদ মুখার্জি, গুরু, সব মনে আছে। তারানাথ পকেট থেকে ভস্মের থলি বের করলেন। দোনাগের দিকে ছুঁড়লেন। ভস্ম ছড়িয়ে পড়ল। দোনাগ থামল, একটু কাঁপল। সেই কালো আগুন দপদপ করল। তারানাথ দ্রুত পকেট থেকে ঘণ্টা বের করলেন, বাজালেন। একটা শব্দ গুহায় ছড়িয়ে পড়ল। দোনাগ পিছিয়ে গেল। তারানাথ আরও বাজালেন। দোনাগ আরও পিছিয়ে গেল। কিন্তু ভস্মের প্রভাব শেষ হয়ে যাচ্ছে। দোনাগ আবার এগোতে শুরু করল। তারানাথ বারবার বাজাচ্ছেন, কিন্তু দোনাগ এবার থামছে না, এগিয়ে আসছে, ধীরে, অনিবার্যভাবে। তারানাথ বুঝলেন শুধু ঘণ্টা বাজালে হবে না, লামা ধর্মকীর্তিকে এখনই সেই মন্ত্র বলতে হবে। তারানাথ ঘণ্টা হাতে শক্ত করে ধরলেন, বললেন, লামা ধর্মকীর্তি, এখন। ঘণ্টা কাঁপল, কিন্তু কোনো শব্দ নেই, কোনো মন্ত্র নেই। দোনাগ আরও কাছে, 5 পা। তারানাথের মাথায় সেই প্রচণ্ড টান। কিছু একটা ভুলছেন। কি? গুরুর নাম। গুরুর নাম কি? তারানাথ চোখ বন্ধ করলেন, দাঁত চাপলেন, মনে করার চেষ্টা করলেন। গুরু, পুরনো মানুষ, বারাণসীতে থাকতেন, মুখে সাদা দাড়ি। নাম, নাম। দোনাগ আরও কাছে এলো, 3 পা। তারানাথ টলে গেলেন, পাথরের দেওয়ালে হাত দিলেন, সামলালেন, এবং তখন ঘণ্টা থেকে একটা আলো বেরোল, নীলচে, এবং সেই ক্ষীণ কণ্ঠস্বর, তিব্বতী। কিন্তু তারানাথ বুঝলেন, আমি চেষ্টা করছি। করুন, তারানাথ বললেন, দাঁত চেপে। সে অনেক শক্তিশালী। আপনিও ছিলেন। দোনাগ 2 পা দূরে, সেই কালো আগুনের চোখ তারানাথের মুখের কাছে। সেই টান এখন অসহ্য। তারানাথ নিজের নামটাও ভুলে যাচ্ছেন। তারা, তারা, তারানাথ, তারানাথ, তারানাথ। বারবার মনে মনে বললেন। ঘণ্টার আলো কাঁপছে, লামা ধর্মকীর্তি লড়ছেন, কিন্তু দোনাগ 1 পা দূরে। তারানাথ শেষ চেষ্টা করলেন, হাতের ঘণ্টা উঁচু করলেন দোনাগের একদম সামনে, এবং চিৎকার করে বললেন,
ধর্মকীর্তি, এখনই! ঘণ্টার আলো একটা ঝলক দিল, উজ্জ্বল, এতটাই উজ্জ্বল যে তারানাথ চোখ বন্ধ করলেন। এবং একটা শব্দ, ঘণ্টার শব্দ, কিন্তু এবার আলাদা। আগের সে সুন্দর কিন্তু বিপজ্জনক শব্দ নয়, এবার শুদ্ধ, গভীর, এবং সেই শব্দের সাথে একটা কণ্ঠস্বর, তিব্বতী মন্ত্র, লামা ধর্মকীর্তি। মন্ত্র শুরু হলো। দোনাগ থামল। যা হলো তা তারানাথ পরে বলতে পেরেছিলেন, কিন্তু পুরোটা নয়, কারণ কিছু কিছু মুহূর্ত ভাষায় আসে না। দোনাগ সেই মন্ত্রের শব্দে যেন জমে যাচ্ছিল। পাথরের আকার আরো পাথরের মতো হয়ে যাচ্ছিল, স্থির। কিন্তু হঠাৎ দোনাগ একটা কাজ করলো যেটা তারানাথ আশা করেনি। আক্রমণ করলো লামা ধর্মকীর্তিকে, সরাসরি ঘণ্টার দিকে। একটা পাথরের হাত বেরিয়ে এলো এবং সেই হাত ঘণ্টার উপর আছড়ে পড়ল। তারানাথের হাত থেকে ঘণ্টা ছিটকে গেল, গুহার মেঝেতে পড়ল। শব্দ থামল, মন্ত্র থামল, লামা ধর্মকীর্তির আলো নিভে গেল এবং দোনাগ তারানাথের ওপর ঝাঁপিয়ে পড়ল। তারানাথ ছিটকে পড়লেন পাথরের মেঝেতে, পিঠে প্রচণ্ড ঘা, শ্বাস বন্ধ হয়ে আসছে। দোনাগ উপরে, সেই কালো গর্তের চোখ তারানাথের মুখের উপর, এবং সেই টান। এবার সব নাম ভুলছেন, জায়গা ভুলছেন, কেন এসেছেন ভুলছেন। শুধু একটা জিনিস মনে আছে, একটা মুখ, সেই বৌদ্ধ সন্ন্যাসীর মুখ। তেনজিন লামার মুখ নয়, বইতে দেখা সেই ছবির মুখ। লামা ধর্মকীর্তির মুখ, শান্ত, চোখ বন্ধ, বন্দী। সেই মুখ মনে আসতেই তারানাথের ভেতরে কিছু একটা হলো, একটা জেদ, পরিচিত। এই জেদ আগেও এসেছে, যখন প্রায় হেরে যাচ্ছিলেন। তারানাথ হাত বাড়ালেন মেঝেতে, ঘণ্টা খুঁজলেন, আঙুলে লাগলো, ধরলেন, এবং শক্তি যতটুকু ছিল সব দিয়ে বাজালেন। একটাই শব্দ, তীব্র, গুহায় ছড়িয়ে পড়ল। দোনাগ পিছিয়ে গেল। তারানাথ উঠে বসলেন, মাথা ঘুরছে, কিন্তু ঘণ্টা হাতে, এবং সেই আলো নীলচে, ক্ষীণ, কিন্তু নিভে যায়নি। লামা ধর্মকীর্তি এখনো আছেন। তারানাথ বললেন, গলা ভাঙা কিন্তু স্পষ্ট, আপনি কি শুনতে পাচ্ছেন? সেই ক্ষীণ কণ্ঠস্বর, পাচ্ছি। আপনি ক্লান্ত? হ্যাঁ, আমিও। তারানাথ বললেন, কিন্তু দোনাগ আবার আসবে। দোনাগ গুহার কোণে গেছে, কিন্তু সরে যায়নি, ঘুরছে, শক্তি সংগ্রহ করছে। আমি মন্ত্র শেষ করতে পারিনি। কতটুকু বাকি? অনেকটা। তারানাথ বসে রইলেন, মাথা পরিষ্কার হচ্ছে ধীরে। একটা কথা বুঝলেন, লামা ধর্মকীর্তি একা মন্ত্র শেষ করতে পারবেন না। দোনাগ আক্রমণ করবে, মন্ত্র ভাঙবে বারবার। কিন্তু যদি তারানাথ দোনাগকে আটকে রাখেন মন্ত্র শেষ হওয়া পর্যন্ত, সেটা সম্ভব। দোনাগ অনেক শক্তিশালী, কিন্তু তামার পাত, ভস্য শেষ হয়ে গেছে, ঘণ্টা আছে। তারানাথ বললেন, আমি দোনাগকে আটকাবো, আপনি মন্ত্র শেষ করুন। তুমি পারবে না, সে তোমাকে শেষ করে দেবে। হয়তো। তারানাথ বললেন,
কিন্তু মন্ত্র শেষ হলে দোনাগ বন্দী হবে? হ্যাঁ। তাহলে আমাকে চিন্তা করতে হবে না। নিঃশব্দতা। দোনাগ গুহার কোণে ঘুরছে। তুমি নিজেকে বলি দিতে চাইছ? না, তারানাথ বললেন। আমি চাইছি দোনাগ বন্দী হোক। বলি দেওয়া আর লড়াই করা এক কথা নয়। ঘণ্টার আলো একটু উজ্জ্বল হল। ঠিক আছে। তারানাথ উঠে দাঁড়ালেন, কাঁপা পায়ে, কিন্তু দাঁড়ালেন, দোনাগের দিকে মুখ করলেন এবং অপেক্ষা করলেন। দোনাগ এলো, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। সেই টান শুরু হলো। তারানাথ ঘণ্টা বাজালেন, দোনাগ থামল। তারানাথ আবার বাজালেন, দোনাগ পিছিয়ে গেল এবং পেছনে ঘণ্টার মন্ত্র শুরু হলো। লামা ধর্মকীর্তি মন্ত্র শুরু। দোনাগ সেটা শুনল। এবার আর সরল পথে আসছে না, দুদিক থেকে ঘেরার চেষ্টা করছে। তারানাথ ঘুরলেন, এদিকে ঘণ্টা বাজালেন। দোনাগ পিছিয়ে গেল, অন্যদিকে এলো। তারানাথ ঘুরলেন, বাজালেন, এভাবে ঘুরছেন, বাজাচ্ছেন। শরীর ক্লান্ত, হাত ব্যথা করছে, কিন্তু মন্ত্র চলছে পেছনে। লামা ধর্মকীর্তির কণ্ঠে, তীব্র, গভীর। দোনাগ একটা কাজ করল। আবার ঘণ্টার দিকে আক্রমণ, কিন্তু এবার তারানাথ প্রস্তুত। সরে গেলেন। দোনাগের হাত মেঝেতে আছড়ে পড়ল, পাথর ভাঙল। তারানাথ পড়লেন না, কিন্তু ব্যালেন্স গেল। এক হাঁটুতে পড়লেন। দোনাগ উপরে। আবার সেই টান, এবার অসহ্য। তারানাথ কিছু মনে করতে পারছেন না, শুধু একটা জিনিস, হাতে ঘণ্টা। এটা বাজাতে হবে। কেন বাজাতে হবে মনে নেই, কিন্তু বাজাতে হবে। তারানাথ বাজালেন। দোনাগ পিছিয়ে গেল, পেছনে মন্ত্র চলছে। তারানাথ উঠে দাঁড়ালেন, না জেনে। শুধু শরীর ভিজে উঠল এবং বাজাতে থাকল বারবার। কতক্ষণ জানেন না, সময়ের হিসেব নেই। শুধু ঘণ্টা, শুধু শব্দ এবং পেছনে মন্ত্র। মন্ত্র থামল হঠাৎ। তারানাথ থামলেন, দোনাগ থামল। গুহায় নিঃশব্দতা। এবং তারপর সেই পাথরের আকার কাঁপতে শুরু করল। ছোট হচ্ছে, ছোট, আরো ছোট। সেই কালো আগুনের চোখ দপদপ করছে। এবং একটা শব্দ, পাথর ভাঙার শব্দ, কিন্তু ভেতর থেকে যেন বদ্ধ কিছু ভেঙে যাচ্ছে। দোনাগ সংকুচিত হচ্ছে, কালো পাথরের মতো, ছোট, আরো ছোট। শেষে সেই বড় পাথরের উপর একটা ছোট কালো পাথর, নিঃশব্দ, নিষ্প্রাণ, নড়ছে না। তারানাথ দাঁড়িয়ে আছেন, শরীর কাঁপছে। হাতের ঘণ্টা, সেখান থেকে এখন আলো বেরোচ্ছে, শান্ত নীলচে আলো। তারানাথ বললেন, গলা ভাঙা, লামা ধর্মকীর্তি। সেই কণ্ঠস্বর এবার আলাদা, আগের মতো ক্ষীণ নয়, পরিষ্কার। হয়েছে। দোনাগ বন্দী এই পাথরে, এখন থেকে এখানেই থাকবে। তারানাথ সেই ছোট কালো পাথরের দিকে তাকালেন। চিরকালের জন্য না, কিন্তু অনেক কাল। তারানাথ মেঝেতে বসে পড়লেন। শক্তি নেই দাঁড়িয়ে থাকার। আপনি এখন নিঃশব্দতা, তারপর
আমি ক্লান্ত, অনেক ক্লান্ত। জানি 50 বছর। হ্যাঁ, আমি কি এখন যেতে পারি? তারানাথ ঘণ্টার দিকে তাকালেন। সেই নীলচে আলো, মৃদু, শান্ত। এই আলোর মধ্যে আর ক্রোধ নেই, বিকৃতি নেই, শুধু একজন ক্লান্ত মানুষ। 200 বছর আগে যিনি মঠ রক্ষার জন্য থেকে গিয়েছিলেন এবং 50 বছর বন্দী ছিলেন। যেতে পারেন। তারানাথ বললেন, তুমি কি ঠিক আছো? ঠিক থাকব, ধন্যবাদ। এবং সেই নীলচে আলো ধীরে উজ্জ্বল হল, এতটাই উজ্জ্বল যে তারানাথ চোখ বন্ধ করলেন। এবং তারপর আলো নেই। ঘণ্টা ঠান্ডা, সাধারণ তামার ঘণ্টা। আর কোনো উপস্থিতি নেই। লামা ধর্মকীর্তি গেছেন। তারানাথ গুহার মেঝেতে বসে রইলেন। কতক্ষণ জানেন না। মাথা পরিষ্কার হচ্ছে ধীরে। একটু একটু করে স্মৃতি ফিরছে। নাম মনে পড়ছে, জায়গা মনে পড়ছে, গুরুর নাম মনে পড়ল। তারানাথ একটা নিঃশ্বাস ফেললেন, টর্চ জ্বাললেন, হাতে ঘণ্টা। সেই কালো পাথরের দিকে তাকালেন। দোনাগের মধ্যে বন্দি। তারানাথ উঠলেন, কাঁপা পায়ে। 2 হাতে পাথরের দেওয়াল ধরলেন, সোজা হলেন। ঘণ্টা পকেটে রাখলেন এবং হাঁটতে শুরু করলেন গুহার বাইরে। বাইরে রাত। চাঁদ পাহাড়ের পেছনে নেমে যাচ্ছে। আকাশে তারা, পাইন গাছে হাওয়া। তারানাথ গুহার বাইরে বেরিয়ে পাথরে হেলান দিলেন। ঠান্ডা বাতাস শরীরে লাগলো, ভালো লাগলো। কতক্ষণ দাঁড়িয়ে রইলেন জানেন না। তারপর নামতে শুরু করলেন পাহাড়ের পথ ধরে, মিরিকের দিকে। পা টলছে, কিন্তু নামছেন একটু একটু করে। আকাশে পূব দিকে একটু আলো আসছে, ভোর হচ্ছে। তারানাথ নামলেন। হোমস্টের দরজায় পৌঁছাতে ভোর হয়ে গেছে। সুমন রায় দরজা খুলে দাঁড়িয়েছিলেন। সারা রাত ঘুমাননি। তারানাথকে দেখে এগিয়ে এলেন। তারানাথ বাবু। তারানাথ ঢুকলেন, চেয়ারে বসলেন। সুমন রায় দেখলেন মুখে আঘাতের দাগ, হাতে কালো দাগ, কাপড় ছেঁড়া, কিন্তু চোখে একটা শান্তি। হয়েছে? সুমন জিজ্ঞেস করলেন। হয়েছে। সুমন রায় চেয়ারের পাশে বসলেন। দোনাগ? বন্দি। লামা ধর্মকীর্তি? তারানাথ একটু থামলেন। গেছেন শান্তিতে। সুমন রায় চোখ নামালেন। হোমস্টের মানুষগুলো? এখন ঘুম ভাঙলে দেখবে সব মনে আছে। তারানাথ বললেন। লামা ধর্মকীর্তি চলে যাওয়ার সাথে সাথে সেই শক্তি শেষ হয়েছে। সুমন রায় চা বানাতে উঠলেন। তারানাথ চোখ বন্ধ করলেন। শরীর ব্যথা করছে। মাথায় সেই ঘণ্টার শব্দের অনুরণন এখনো আছে, কিন্তু এবার সেটা ভয়ের নয়, শান্তির। বাইরে পাহাড়ের ভোর, পাখি ডাকছে, পাইন গাছে রোদ লাগছে। তারানাথ সেই শব্দ শুনলেন, চোখ বন্ধ রেখে, এবং একটু হাসলেন। সকাল 7টায় সুমন রায়ের ফোন বাজল শিলিগুড়ি হাসপাতাল থেকে। আপনার হোমস্টের 3 জন রোগী জেগে উঠেছেন, কোমা ভেঙেছে। ডাক্তার বলছেন অবিশ্বাস্য, সব স্বাভাবিক। সুমন রায় ফোন রাখলেন। তারানাথের দিকে তাকালেন। তারানাথ চায়ে চুমুক দিচ্ছেন। চোখের নিচে কালি, মুখে আঘাতের দাগ, কিন্তু চোখে
সেই মিস শান্তি। হাসপাতাল থেকে ফোন, সুমন বললেন। কি বলল? 3 জন জেগেছেন। তারানাথ মাথা নাড়লেন। বাকি 4 জন? তারা তো এখানেই ছিলেন, স্মৃতিভ্রষ্ট। সুমন একটু থামলেন। দেখি, উঠে গেলেন। তারানাথ বসে রইলেন, চা শেষ করলেন। বাইরে পাহাড়ের সকাল, রোদ উঠেছে, কুয়াশা কাটছে, পাইন গাছের সবুজ উজ্জ্বল হচ্ছে। মিরিক লেকের দিক থেকে একটা পাখি ডাকছে। তারানাথ সেই শব্দ শুনলেন। কিছুক্ষণ পরে সুমন রায় ফিরলেন, মুখে হাসি। 4 জনের সবাই ঠিক আছেন? সব মনে আছে? নিজেদের নাম জানছেন, কোথা থেকে এসেছেন জানছেন? তারানাথ উঠলেন। মঠে যেতে হবে। মঠে পৌঁছাতে 8টা বাজল। তেনজিন লামা চাতালে বসে আছেন। তারানাথকে দেখে উঠলেন না, শুধু তাকালেন। তারানাথের মুখ দেখলেন, আঘাতের দাগ, ক্লান্তি। তারপর বললেন, বসুন। তারানাথ বসলেন, সুমন রায় পাশে। তেনজিন লামা কিছু জিজ্ঞেস করলেন না, শুধু বললেন, চা আসছে। একজন তরুণ ভিক্ষু চা নিয়ে এলো। 3 জন চুপ করে চা খেলেন। পাহাড়ের সকাল, মঠের চাতালে রোদ পড়েছে, প্রার্থনা চক্র হাওয়ায় ঘুরছে। চা শেষে তেনজিন লামা বললেন, বলুন। তারানাথ বললেন, সব। গুহার ভেতরে যা হয়েছে, লামা ধর্মকীর্তির সাথে কথা, দোনাগের বন্দী হওয়া, এবং শেষে সেই আলো। তেনজিন লামা চুপ করে শুনলেন। শেষে বললেন, লামা ধর্মকীর্তি চলে গেছেন? হ্যাঁ। শান্তিতে? হ্যাঁ। তেনজিন লামা চোখ বন্ধ করলেন, কিছু মন্ত্র বললেন নিচু গলায়। তারানাথ অপেক্ষা করলেন। মন্ত্র শেষে তেনজিন লামা চোখ খুললেন, চোখে জল, কিন্তু মুখে একটু হাসি। 200 বছর বললেন। এত বছর পরে উনি মুক্ত হলেন। 50 বছর বন্দী ছিলেন, তারানাথ বললেন। হ্যাঁ, তেনজিন লামা বললেন। কিন্তু আগের 150 বছর তিনি এই মঠ রক্ষা করেছিলেন। এই মঠের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তারানাথ ঘণ্টা বের করলেন, পকেট থেকে সাধারণ তামার ঘণ্টা। আর কোনো আলো নেই, আর কোনো কম্পন নেই, কিন্তু পুরনো, সুন্দর। তেনজিন লামা সামনে রাখলেন। তেনজিন লামা ঘণ্টা তুললেন, হাতে নিলেন, কিছুক্ষণ দেখলেন, তারপর বুকে ধরলেন। এটা এখন শুধু ঘণ্টা, তারানাথ বললেন। লামা ধর্মকীর্তি চলে গেছেন। জানি, তেনজিন লামা বললেন, কিন্তু এই ঘণ্টায় তার স্মৃতি আছে। এটা মঠে থাকবে, মঠের মানুষ মনে রাখবে। সুমন রায় এগিয়ে এলেন। আমার দাদার কারণে এত কষ্ট হয়েছে, বললেন, গলায় কষ্ট। আমি ক্ষমা চাইছি। তেনজিন লামা সুমনের দিকে তাকালেন। আপনি জানতেন না? তবুও। তেনজিন লামা উঠলেন, সুমন রায়ের মাথায় হাত রাখলেন, কিছু বললেন তিব্বতী ভাষায়। সুমন রায় বুঝলেন না, কিন্তু মাথাটা হালকা লাগল। মঠ থেকে বেরিয়ে সুমন রায় বললেন, তারানাথবাবু, আপনাকে একটা কথা বলবো। বলো। হোমস্টে বন্ধ করব। তারানাথ থামলেন। কেন? এই জমিতে অনেক কষ্ট হয়েছে, সুমন রায় বললেন। 7 জন মানুষ কষ্ট পেয়েছেন। এটা আমার দাদার কারণে। এই জমিতে
আর ব্যবসা করা উচিত নয়। তাহলে কি করবে? সুমন রায় একটু ভাবলেন। এই জমি মঠকে দিয়ে দেব, মঠের কাজে লাগুক। তারানাথ কিছু বললেন না। সুমন রায় তারানাথের মুখের দিকে তাকালেন। ঠিক হবে? তুমি জানো। তারানাথ বললেন, তোমার সিদ্ধান্ত। আমি জানি। সুমন রায় বললেন, কিন্তু আপনি কি মনে করেন? তারানাথ একটু ভাবলেন। লামা ধর্মকীর্তি এই মঠ রক্ষা করতে গিয়ে বন্দী হয়েছিলেন। তারানাথ বললেন, মঠ যদি সেই জমি পায়, সেটা একটা সম্মান হবে তার প্রতি। সুমন রায় মাথা নাড়লেন। তাহলে তাই হবে। দুপুরে হোমস্টেতে ফিরে তারানাথ ব্যাগ গোছালেন। সুমন রায় দরজায় দাঁড়িয়ে। আজই যাবেন? হ্যাঁ। একটু বিশ্রাম নিন, শরীরের অবস্থা দেখুন। তারানাথ ব্যাগ কাঁধে নিলেন। বিশ্রাম কলকাতায় নেব। সুমন রায় একটু হাসলেন। খাবেন না? খেয়ে যাব। দুজন বসলেন। সুমন রায় ভাত, মুরগি এবং পাহাড়ি সবজি দিলেন। খেতে খেতে সুমন বললেন, হাসপাতালে যাওয়া ঠিক হবে? যারা কোমায় ছিলেন তাদের সাথে দেখা করব? করো, তারানাথ বললেন। কিন্তু বলার দরকার নেই কি হয়েছিল। কেন? কারণ তারা বিশ্বাস করবে না, তারানাথ বললেন। এবং যা সত্যি সেটা মানুষকে বিশ্বাস করাতে যাওয়া সময় নষ্ট। সুমন রায় চুপ করে রইলেন। তারপর বললেন, আপনি কি সবসময় এরকম করেন? কাজ করেন কিন্তু কেউ জানে না? হরিপদবাবু জানেন, তারানাথ বললেন। সেটাই যথেষ্ট। খাওয়া শেষে বেরোতে যাচ্ছিলেন। সুমন রায় বললেন, একটু দাঁড়ান। ভেতরে গেলেন, ফিরলেন। হাতে একটা ছোট জিনিস, একটা পাথর, মসৃণ, সাদা, পাহাড়ি পাথর। মিরিক লেকের পাড়ের। সুমন বললেন, আমার বাবার সংগ্রহ ছিল, একটা রাখুন। তারানাথ পাথর নিলেন, হাতে ধরলেন। মসৃণ, ঠান্ডা, সাধারণ পাথর, কিন্তু ভালো লাগলো। রাখব, তারানাথ বললেন। বেরোলেন। মিরিক লেকের পাশ দিয়ে হাঁটছেন। লেকের জল আজ অন্যরকম। কাল পর্যন্ত যে ঘোলাটে ভাব ছিল, নেই। স্বচ্ছ। পাহাড়ের ছায়া পড়ছে জলে, পাইন গাছের ছায়া এবং আকাশের ছায়া। একটা নীল আকাশ। মেঘ নেই আজ। তারানাথ থামলেন লেকের পাড়ে, জলের দিকে তাকালেন। স্বচ্ছ জলে নিজের চেহারা দেখা যাচ্ছে। ক্লান্ত মুখ, আঘাতের দাগ, কিন্তু চোখ পরিষ্কার। বিড়ি ধরালেন, ধোঁয়া ছাড়লেন। লেকের জলে একটা ঢেউ উঠল, ছোট, হাওয়ায়। তারানাথ দেখলেন ঢেউটা ছড়িয়ে গেল লেকের এপার থেকে ওপারে। স্বাভাবিক ঢেউ, কোনো রহস্য নেই। তারানাথ বিড়ি শেষ করলেন, হাঁটতে শুরু করলেন। গাড়ি ধরার আগে মঠের সামনে দিয়ে যেতে হয়। তারানাথ মঠের সামনে থামলেন। ভেতর থেকে মন্ত্রোচ্চারণের শব্দ আসছে। সকালের প্রার্থনা শেষ হয়েছে, এখন দুপুরের পাঠ। তেনজিন লামা চাতালে নেই, ভেতরে আছেন। তারানাথ মঠের দিকে তাকালেন। পুরনো পাথরের মঠ, কত বছরের। এই মঠের জন্যে লামা ধর্মকীর্তি থেকে গিয়েছিলেন 200 বছর। তারানাথ মঠের সামনে একটু দাঁড়িয়ে রইলেন, তারপর মাথা নামালেন একবার এবং হাঁটলেন।
শেয়ার গাড়িতে নিউ জলপাইগুড়ির দিকে। পাহাড় পেছনে পড়ছে, রাস্তা নামছে। তারানাথ জানালার ধারে বসে, পকেটে সেই সাদা পাথর, হাতে নিলেন মসৃণ, ঠান্ডা মিরিক লেকের পাড়ের পাথর। তারানাথ হাতে নিয়ে রইলেন। গাড়ি বাঁক নিল, পাহাড় আড়াল হলো। এখন শুধু রাস্তা এবং দূরে ময়দান। তারানাথ পাথর পকেটে রাখলেন, চোখ বন্ধ করলেন। ঘুম আসছে। কতদিন ঠিকমতো ঘুমাননি। গাড়ি চলছে, পাহাড়ি রাস্তায় দুলছে। তারানাথ ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন দেখলেন একটা মঠ, পুরনো, পাথরের, এবং সেই মঠের সামনে একজন মানুষ, বৃদ্ধ, সৌম্য, মুখে হাসি। তারানাথকে দেখে মাথা নামালে। তারানাথ চিনলেন লামা ধর্মকীর্তি। স্বপ্নেও মাথা নামালেন এবং সেই মানুষটা ঘুরল, মঠের ভেতরে হেঁটে গেল এবং মিলিয়ে গেল। নিউ জলপাইগুড়ি স্টেশনে গাড়ি থামল। তারানাথের ঘুম ভাঙল। মাথা পরিষ্কার। শরীরের ব্যথা এখনো আছে, কিন্তু মাথা হালকা। প্ল্যাটফর্মে গিয়ে বসলেন। ট্রেন আসতে 1 ঘন্টা। চায়ের দোকান থেকে চা নিলেন, একটা বিড়ি ধরালেন এবং হরিপদবাবুকে একটা ছোট চিঠি লিখলেন। হরিপদবাবু, মিরিকের কাজ শেষ। 7 জন ঠিক আছেন। 2 নাগ বন্দী। লামা ধর্মকীর্তি মুক্ত। একটা কথা এবার বুঝলাম, 50 বছর বন্দী থাকলে মানুষ বদলায়, কিন্তু একদম শেষ পর্যন্ত সেই মানুষটা থাকে। খুঁজে পেলে বের হয়। তারানাথ। চিঠি ভাঁজ করলেন, পোস্ট করবেন কলকাতায় পৌঁছে। ট্রেন এলো, উঠলেন। 3 সপ্তাহ পরে হরিপদবাবুর অফিস। তারানাথ বসেছেন। শরীর ঠিক হয়েছে, মুখের আঘাতের দাগ মিলিয়েছে। সুমন রায় চিঠি লিখেছে। হরিপদবাবু বললেন, কি লিখেছে? লিখেছে হোমস্টে বন্ধ করে দিয়েছে, মঠকে জমি দিয়ে দিয়েছে। হরিপদবাবু বললেন, এবং মেজে মিরিক ছেড়ে শিলিগুড়িতে চলে গেছে। নতুন কাজ? লিখেছে একটা স্কুলে শিক্ষকতা করছে। তারানাথ চায়ে চুমুক দিলেন। ভালো। আর একটা কথা লিখেছে। হরিপদবাবু একটু থামলেন। লিখেছে মঠের তেনজিন লামা বলেছেন গুহার সেই কালো পাথরটা মঠে নিয়ে আসা হয়েছে। সেখানে রাখা হয়েছে বিশেষ ঘরে। প্রতিদিন প্রার্থনা হচ্ছে সেই ঘরে, যাতে দোনাগ আর না জাগে। তারানাথ মাথা নাড়লেন। বুদ্ধিমানের কাজ। হরিপদবাবু একটু চুপ করে রইলেন। তারপর বললেন, তারানাথদা, কি? আপনি প্রতিবার এরকম জায়গায় যান, একা যান, প্রায় হেরে যান, কিন্তু ফেরেন। তারানাথ কিছু বললেন না। কিভাবে? তারানাথ জানালার দিকে তাকালেন। বাইরে কলকাতার বিকেল, রাস্তায় ভিড়। একটু ভাবলেন। হেরে যাওয়ার মুহূর্তে একটা কথা মনে হয়। তারানাথ বললেন, কি কথা? যে মানুষগুলো বন্দী আছে তারা অনেক বেশি কষ্ট পেয়েছে। তারানাথ বললেন, লামা ধর্মকীর্তি 50 বছর ছিলেন, আমি মাত্র কয়েক ঘন্টা। হরিপদবাবু চুপ করে রইলেন। এই তুলনাটা মনে হলেই উঠে দাঁড়ানো যায়। তারানাথ বললেন। হরিপদবাবু আর কিছু বললেন না। দুজন চুপ করে চা খেলেন। বাইরে কলকাতার সন্ধে নামছে, আলো জ্বলছে। তারানাথ পকেটে হাত দিলেন। সেই সাদা পাথর, মিরিক লেকের পাড়ের, মসৃণ, ঠান্ডা। তারানাথ হাতে নিলেন, ধরে রইলেন। 2 দিন পরে তারানাথের ঘরে
সন্ধেবেলা বিড়ি ধরিয়ে বসেছেন। পাশে হরিপদবাবুর পাঠানো একটা নতুন চিঠি। খোলেননি, একটু পরে খুলবেন। আগে এই সন্ধেটা। জানলা দিয়ে বাইরে তাকালেন। কলকাতার সন্ধে। দূরে কোথাও একটা মন্দিরে ঘণ্টা বাজছে, সন্ধ্যারতির ঘণ্টা। তারানাথ শুনলেন সাধারণ ঘণ্টার শব্দ, পরিষ্কার, শুদ্ধ। কোনো ভয় নেই, কোনো রহস্য নেই, শুধু শব্দ। তারানাথ চোখ বন্ধ করলেন, সেই শব্দ শুনলেন। মিরিকের কথা মনে এলো। পাহাড়, পাইন গাছ, লেকের জল, এবং সেই গুহায় শেষ রাতে লামা ধর্মকীর্তির সেই আলো যাওয়ার আগে উজ্জ্বল। তারানাথ চোখ খুললেন, চিঠিটা তুললেন, খুললেন। হরিপদবাবুর হাতের লেখা। তারানাথদা, একটা নতুন ঘটনার কথা জানলাম। বাঁকুড়ার একটা গ্রামে। তারানাথ পড়লেন, বিড়িতে টান দিলেন, ধোঁয়া ছাড়লেন। বাইরে সেই ঘণ্টা এখনো বাজছে। তারানাথ পড়তে থাকলেন।